নমস্কার। প্রথমেই আমার শান্তি ক্রিয়েটিভ চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল ইন্টারভিউর বিশেষ কিছু কথা, কি করা উচিত, কি করা উচিত নয়, আমি কি করেছিলাম, একজন এক্স কেপি কনস্টেবল হিসেবে আমার মত। প্রথমেই বলি, আমি ইন্টারভিউ বোর্ডে কি ফেস করেছিলাম। 2017 থেকে 2019 দু বছর আমি কলকাতা পুলিশে ছিলাম। 2017 ব্যাচেরই একজন কনস্টেবল। তো প্রথমে দেখুন, এখানে যে নোটিশটা দিয়েছে, নোটিশের দুটো ডেট মেনশান করা আছে। একটি 18/1/2024, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওই ডেট থেকে ইন্টারভিউ নেবে বলে একটি টেন্টেটিভ আনুমানিক ডেট দিয়েছে, এবং 8/1/2024 যে ডেট থেকে আপনারা আপনাদের ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করতে পারবেন বলে টেন্টেটিভলি জানিয়েছে। তো আপনারা এই ডেট দুটোকে ভালোভাবে মনে রাখুন। এবং এছাড়াও আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এখানে এই নোটিশে আরও 10টি পয়েন্ট দিয়েছে, এবং এই 10টি পয়েন্ট দেওয়ার আগে দেখুন আরেকটি লাইন এখানে ওরা লিখে দিয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু আপলোড দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস বিফোর ডাউনলোডিং দেয়ার কল লেটার, দ্য ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেট। মানে আপনাদেরকে বলছে কল লেটার ডাউনলোড করার আগে এখানে যে 10টি পয়েন্ট দিয়েছে, এই 10টি পয়েন্টে যা যা ডকুমেন্টস ওরা আপনাদের থেকে চেয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে, কিংবা কলকাতা পুলিশ ওয়েবসাইটে গিয়ে। এবং এটা মাথায় রেখে দিন যে কল লেটার ডাউনলোড করার আগে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। এক এক করে আমি বলে দিচ্ছি। প্রথমে ওরা চেয়েছে প্রুফ অফ এজ, মানে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা ফর্ম ফিল আপের সময় মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট যেটা দিয়েছেন, যে কোনো একটা এজ প্রুফ হিসেবে ওটা লাগবে। নাম্বার 2 লাগবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মানে আপনি কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ গ্র্যাজুয়েশন, যে যা দিয়েছেন সেই সার্টিফিকেটটা কোয়ালিফিকেশান সার্টিফিকেট। 3 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট ফর হিল রিজনে যারা দার্জিলিং, কালিম্পং ক্যান্ডিডেট আছেন। 3 নম্বরে গোর্খা রেজিমেন্টে যদি কেউ থাকেন তাদের ডকুমেন্টস। 4 নম্বর গেল। 5 নম্বরে আপনাদের আছে কাস্ট সার্টিফিকেট, মানে যারা SC ST OBC যারা আছেন তাদের কাস্ট সার্টিফিকেট। 6 নম্বরে OBC AB সার্টিফিকেট আপলোড করতে বলছে। 7 নম্বরে সেম OBC দের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে বলেছে। 8 নম্বরে বলছে NOC, যারা গভর্নমেন্ট জব করেন তো তাদের একটা NOC দিতে হয়, যে ইনস্টিটিউটে আপনারা জব করছেন, যে ডিপার্টমেন্টে, সেখান থেকে। আর 9 নম্বরে বলেছে রিলেভেন্ট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফ্রম দ্য ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট ফর দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, মানে স্পোর্টস পার্সন যদি কেউ থেকে থাকে তাদের ডকুমেন্টস আপলোড করতে বলেছে। আর 10 নম্বরে বলেছে যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছেন, যারা সিভিক ভলেন্টিয়ারে ছাড়পত্র পেয়েছেন, তাদেরকে তাদের ইউনিট থেকে একটি স্পেসিমেন সার্টিফিকেট দেখবেন ওই নোটিশে দেওয়াই আছে, ওখান থেকে ওটা আপলোড করে নিয়ে আপনারা ডকুমেন্টসটা ভরে ফিল আপ করে আপনারা আপলোড করবেন সিভিক ভলেন্টিয়াররা। এই গেল এই 10টি পয়েন্ট। এবার আমি যাব যে ইন্টারভিউতে প্রত্যেকের কি করা উচিত বা আমি কি করেছিলাম সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি, যারা যে মার্কস পেয়েছো তাদের যা কাট অফ, মনে করো যারা SC, যারা জেনারেল, যারা OBC A B যা পেয়েছে, মোটামুটি মেন কাট অফের থেকে যারা 6-7 নম্বর বেশি পেয়ে আছো তারা কিন্তু সম্পূর্ণ সেফ জোনে আছো বলে আমার মনে হয়েছে, তাই বললাম কথাটা। এরপর আমি
তিনটে পয়েন্ট আমি এখানে মেন রেখেছি, যে কি পড়াশোনা করব, কি ধরনের পোশাক পরব, আর ইন্টারভিউ বোর্ডের নিজের করণীয় কি আছে। তো প্রথম পয়েন্ট যেটা, কি পড়াশোনা করব। পড়াশোনা বলতে এখন থেকে আপনার পড়াশোনা বলতে পড়াশোনার যা কিছু দেখার ওরা কিন্তু অলরেডি যাচাই করে নিয়েছে, আপনার প্রিলি মেন পরীক্ষাতে আপনার যাচাই করে নিয়েছে। এবার বাকিটা কি আছে না, আপনার প্রেজেন্ট অফ মাইন্ড, যেটা মানে হঠাৎ কোনো একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ করে সেটার কি উত্তর দিতে পারেন, সেই ধরনের কিছু জিনিস নিয়ে কিন্তু ওরা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে। তো পড়াশোনা বলতে কিছু কারেন্ট টপিক নিয়ে, যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ হলো রিসেন্ট, নোবেল, এই ধরনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য আপনারা জেনে রাখবেন, পড়ে যাবেন। এবং যার যে ডিস্ট্রিক্টে বাড়ি, যে ডিস্ট্রিক্টে বাস করেন, মানে কেউ মনে করুন দক্ষিণ চব্বিশ পরগনা, কেউ নদিয়া, কেউ বর্ধমান, কেউ মালদা, কেউ দিনাজপুর, যে ডিস্ট্রিক্টে যার বাড়ি, তার স্পেসিফিক এরিয়া সম্পর্কে একটু জেনে যাবেন, বা আপনার জেলার বিখ্যাত জিনিস বা ফেমাস জিনিস যেগুলো আছে, হ্যাঁ সেই রকম। যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বিখ্যাত, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে। যেমন এই রকম মোটামুটি আপনার কিছু কিছু তথ্য, যে জেলায় বাস করেন সেই জেলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সেগুলো আপনারা জেনে যাবেন। কি কি ফেমাস আছে, কি দর্শনীয় স্থান আছে, কি পর্যটন স্থানগুলো আছে, বা কোন কি নদী আছে, বা গুরুত্বপূর্ণ জায়গা, স্থান টান, এগুলো একটু দেখে যাবেন, পড়াশোনা করে যাবেন। আর ন্যাশনাল পার্ক যদি থাকে কিছু, সেগুলো একটু দেখে যাবেন। এটা গেল পড়াশোনার ব্যাপারে, আমি মোটামুটি একটু বলে দিলাম। তবে ওখানে ইন্টারভিউ বোর্ডে বিশেষ কিছু কোশ্চেন করে না। কোশ্চেন করার মধ্যে আপনার বেশি, আমি যেটা ফেস করেছিলাম সেটা আপনার সাবজেক্ট ওখানে জিজ্ঞেস করে, যে আপনার কেউ গ্র্যাজুয়েশন থাকলে তার গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল, তার এইচএস থাকলে, মাধ্যমিক থাকলে কি সাবজেক্ট ছিল। এবার কোনো একটা সাবজেক্ট যেটা ওপর থেকে ওরা স্পেসিফিক হয়তো নর্মালি কোশ্চেন জিজ্ঞেস করে, খুব টাফ কিছু জিজ্ঞেস করে না। এই গেল পড়াশোনার মোটামুটি একটু আমি আভাস দিলাম। এবং ওখানে ইন্টারভিউ বোর্ডে আপনি যাওয়ার জন্য কি ধরনের পোশাক আপনারা পরবেন সেটা নিয়ে আমি একটু বলবো। আমি যেটা করেছিলাম সেটা হলো, অনেকে বলে সাদা জামা কালো প্যান্ট পরতে, তো আমি বলবো যে পার্টিকুলার সাদা জামা কালো প্যান্ট না হলেও চলবে, কিন্তু প্যান্টের কালারটা যেন কোনো রকম ডিজাইন, চেক এই ধরনের কিছু না হয়। প্লেন ফর্মাল কালো প্যান্ট, আপনি কটনের প্যান্টও ব্যবহার করতে পারেন, কিন্তু বর্তমান যে ন্যারো প্যান্ট, জিন্স এই ধরনের একদম ব্যবহার করবেন না। আপনারা কালো না হলেও যে কোনো ডিপ কালারের, এক কালারের ফর্মাল প্যান্ট, সেটা তৈরি করা হতে পারে বা কটনের প্যান্ট হতে পারে, আপনারা পরে যাবেন প্যান্ট। এবং জামা আপনারা যে কোনো হালকা কালার, মানে সাদা যে হতে হবে তা নয়, হালকা স্কাই হতে পারে, হালকা অ্যাশ কালার হতে পারে, যে কোনো হালকা কালার, সাদা হলে হবে, এই ধরনের জামা। এবং কালো জুতো, কোনো রকমের স্নিকার, স্পোর্টস শ্যু এসব পরে যাবেন না, বা কিটো এই ধরনের পরে যাবেন না, বা স্যান্ডেল এইসব পরে যাবেন না। আর আমার একটা পরামর্শ, বা আমি করেছিলাম এটা, আমি বাড়ির থেকে জামা এবং প্যান্ট দুটোকে আয়রন করে প্লাস্টিকে করে ব্যাগের মধ্যে নিয়ে গিয়েছিলাম, সঙ্গে একটা টাওয়াল নিয়ে নিয়েছিলাম, এবং একটা সুতির শুকনো কাপড় রেখেছিলাম সঙ্গে, যেটা কিনা আমি বাড়ির থেকে এক জামা কাপড় পরে যাই, এবং ওখানে ইন্টারভিউ বোর্ডের বাইরে ওখানে যে কোনো একটু সাইড জায়গা দেখে সেখানে আমি ইউনিফর্মটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিয়ে আমি যেটা ইন্টারভিউ দেব, যে পোশাকটা পরে, সেই পোশাকটা চেঞ্জ করে নিয়ে, এবং কালো জুতো যেটা সেটাকে আমি ওই যে কাপড় এক্সট্রা একটা রাখতে বললাম, ওটা কালো জুতোটা আপনারা বাড়ি থেকে পরে যাবেন, কিন্তু জামা প্যান্টটা ওরকম সঙ্গে নিয়ে চলে যাবেন। এবং কালো জুতোটা আপনারা গিয়ে যখন ইন্টারভিউ
এতে এরিয়ার মধ্যে ঢোকার আগে আপনারা একটু ওই কাপড় দিয়ে মুছে একটু পরিষ্কার করে নেবেন। এবং কারণ এটা বলার কারণ এটাই যে ট্রেনে বাসে আপনার গেলে পোশাক নষ্ট হতে পারে, খারাপ হতে পারে, এই জন্য বলা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা, আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করে নেবেন। কিন্তু যতটা পারবেন পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন পরে যাবেন, দাড়ি সেভিং করে যাবেন অবশ্যই, মাথার চুল অবশ্যই সুন্দর করে কেটে পরিষ্কার করে, কেউ মানে নায়কের মতো বড় বড় চুল করে, এখনকার স্টাইল হয়েছে গাল ভর্তি দাড়ি, এইসব করে যাবেন না। কারণ এগুলোতে ইন্টারভিউ যারা নেন তাদের মানে দৃষ্টি আকর্ষণ করে এগুলো, এবং তাদের চোখে এগুলো খারাপ লাগে। আরেকটি কথা যেটা হলো জামাটা ইন করে পরবেন এবং চেষ্টা করবেন ফুল হাতা শার্ট ব্যবহার করতে। এবার আসি পরের পয়েন্ট, ইন্টারভিউ বোর্ডের নিজের করণীয় কী আছে। তো ইন্টারভিউ বোর্ডে প্রথমে বলি, ওখানে অনেক এমন ছেলে দেখবেন যারা কিনা যতটা নয় তার থেকে বেশি কিছু দেখাতে চাইবে। তো এগুলো দেখে অযথা ঘাবড়াবার কিছু নেই। আপনারা আপনাদের মানে যে যার আপনারা সেফ সাইডভাবে সাইডে থাকবেন, মাথা ঠান্ডা করে। কে কি বলছে, কে কি করছে অত দেখার দরকার নেই। আপনি যতটুকু পড়েছেন, যতটুকু জেনে গেছেন, আপনি ওটুকু নিয়েই চুপচাপ থাকবেন। অন্যের কথা শুনে ফালতু নিজেকে টেনশানের মধ্যে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনার যখন ডাক আসবে, আপনি ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করবেন, মাথায় রাখবেন দরজাটা খোলার আগে, মানে দরজাটা সামান্য খুলে বোর্ডে যারা থাকবেন তাদেরকে পারমিশন নিয়ে তাদের থেকে তবে আপনি রুমের মধ্যে প্রবেশ করবেন। আমি যেটা করেছিলাম, আমি দরজাটা অল্প একটু খুলে ওখান থেকে জাস্ট মুখটি বাড়িয়ে বলেছিলাম যে স্যার আমি কি আসতে পারি, সম্পূর্ণ বাংলায় আপনারা বলবেন। তো ওনারা যখন বলবেন হ্যাঁ ঠিক আছে আসুন, তো আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন। এবং প্রবেশ করার পর মাথায় রাখবেন দরজাটা হঠাৎ করে ছেড়ে দেবেন না, কারণ দরজাটা বন্ধ হয়ে যাতে কোনো আওয়াজ না হয়, আস্তে আস্তে দরজাটা ছেড়ে দেবেন, বন্ধ করে দেবেন। দিয়ে আপনি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে থাকবেন। আপনার হয়তো সামনে দেখবেন ওখানে চেয়ার দেওয়া থাকবে, কিন্তু আপনি যতক্ষণ না ইন্টারভিউয়াররা মানে যারা থাকবেন বোর্ডে মাননীয়, তো ওনারা যতক্ষণ না বলবেন আপনাকে বসতে, ততক্ষণ কিন্তু আপনি বসবেন না। তো ওনারা যখন বলবেন যে বসুন, তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ বলে আপনি বসবেন। বসার পর এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার সমস্ত ডকুমেন্টসগুলো ওরা চেক করেছিল, ডকুমেন্টস, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট। আর হ্যাঁ, আমি আরও একটা জিনিস বলে দিই, এখানে আমার ক্ষেত্রে যেটা আমার এনসিসি সার্টিফিকেট ছিল বা কারোর যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন। এবং যত ডকুমেন্টস আছে আপনাদের মানে ওখানে ফর্ম ভরার সময় আপনারা দিয়েছিলেন, সেই সমস্ত ডকুমেন্টস, ফটো এক্সট্রা জেরক্স করে নিয়ে যাবেন। সঙ্গে ফটো যদি দুটো বলে 4টে নিয়ে যাবেন। এবং তারপর ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর যখন আপনাকে কোশ্চেন করবে, আপনি ঠিক যতটুকু জানেন বা জানেন না আপনি সেইটুকুই বলবেন। কোনো রকম বাড়িয়ে কিছু বলার দরকার নেই, কারণ আপনি একটা বাড়িয়ে বলতে গিয়ে আপনার কিন্তু 10টা মিথ্যে কথা ওখান থেকে বেরিয়ে যাবে। কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা কিন্তু আপনার থেকে 10 গুণ বেশি জানে বা অভিজ্ঞ। সুতরাং আপনি যদি কোনো কথা ওখানে বাড়িয়ে কিছু বলতে যান, সেখানে আপনার মুখ থেকে আপনি যে বাড়িয়ে বলেছেন সেটা বের করার ক্ষমতা কিন্তু ওরা রাখে। সুতরাং বাড়িয়ে বলার কিছু দরকার নেই। আপনার যতটুকু ক্ষমতা, আপনার যতটুকু জানা, আপনি ততটুকু বলুন। না জানা থাকলে বলুন যে না স্যার এটা আমার জানা নেই, এবং সেই বলাটা যেন নম্র ভদ্র হয়। টোটালি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ারদের সামনে আপনার ব্যবহারটাই কিন্তু ইন্টারভিউর মেন জিনিস। আপনি কতটা কি পড়াশোনা জানেন, কি জানেন না জানেন সেটা কিন্তু মেন জিনিস নয়। ইন্টারভিউ বোর্ডে দেখে আপনার অ্যাটিটিউড, আপনার চলাফেরা। একজন সম্মানীয় কোনো ব্যক্তির সামনে হঠাৎ যদি আপনি গিয়ে পড়েন, আপনি তাকে কতটা সম্মান দিয়ে চলতে পারবেন, এইগুলো কিন্তু ইন্টারভিউয়াররা ফলো করে। এবং আপনাকে কোনো কোশ্চেন করা হলে আপনি জানলে বলবেন হ্যাঁ স্যার জানি,
উত্তরটা দেবেন। না জানলে সোজা বলে দেবেন, না স্যার এইটা আমার ঠিক জানা নেই। তো এক্ষেত্রে ওনারা আপনাদেরকে হয়তো ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারেন যে কেন জানা নেই, কী ব্যাপার, আপনাকে উত্তেজিত করতে পারে। কিন্তু সে শুনে আপনারা উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন এবং ইন্টারভিউ বোর্ডে একদম শান্তভাবে আপনারা উত্তর দেবেন সব জিনিসের, তবে স্মার্টলি। একবার মানে নম্র হতে বলা মানে এমনভাবে বলবেন যে ওরা শুনে ভাববে যে ভয় পাচ্ছে বা কিছু, এই রকম যেন কিছু না হয়, স্মার্টলি উত্তর দেবেন। এবারে আসি সাবজেক্টের উপর থেকে, ধরুন আপনার কি কি সাবজেক্ট ছিল সেই বিষয়ে হয়তো আপনার ওখানে কোশ্চেন করতে পারে। তো আপনি যতটুকু জানেন সেটুকু উত্তর দেবেন। যেমন আমার পাশের একটি ইন্টারভিউ বোর্ডে একটি ইংলিশ নিউজ পেপার দিয়ে একটি ক্যান্ডিডেটকে বলা হয়েছিল যে তুমি এই নিউজ পেপারের এই 4টে লাইন পড়ো এবং এটার মানে বলো। তো সেক্ষেত্রে সে বাইরে বেরিয়ে এসে সে আমাকে যেটা বলেছিল যে আমি 2 লাইন পড়তে পেরেছিলাম কিন্তু আমি মানে বলতে পারিনি। তো কোনো অসুবিধা নেই, এইরকম যদি কারুর ফেস করতেও হয় আমি বলবো ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ ইন্টারভিউ বোর্ডে এমন কিছু মার্কসের ভ্যারিয়েশন হয় না। 3 থেকে 4 নম্বর এমনিতেই, যদি আপনার পোশাক পরিচ্ছদ, আপনি সুন্দর সুস্থভাবে যদি ওখানে উপস্থিত হন, 3-4 নম্বর আপনি এমনিতেই পাবেন। আর এবারে যে একটু কোশ্চেন ভালো উত্তর দেবে বা যার ব্যবহার যেমন থাকবে ওখানে, সে সেই হিসেবে ওখানে মার্কস পাবে। এবং আমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল, আমার সাবজেক্টের ওপর থেকে কিছু কোশ্চেন করেছিল, আমি উত্তর দিয়েছিলাম। কিছু উত্তর দিতে পারিনি, আমি সিধা বলেছিলাম যে না স্যার এটা আমার জানা নেই। তো ওখানে আপনাদের আরও 2-1জন ক্যান্ডিডেটের থেকে আমি শুনেছিলাম এবং আমাকেও জিজ্ঞেস করেছিল যে আপনার বাড়িতে কে কে আছে, ফ্যামিলি মেম্বার, আপনি বাড়ির বড় কিনা কি ছোট, আপনারা কয় ভাই বোন, এই সমস্ত কিছু জিজ্ঞেস করে। তো সেগুলো শোনার পর ওখানে এমন কিছু অ্যাটিটিউড দেখানোর নেই। আপনার বাবা যেটা করে বা আপনার গার্জিয়ান যেটা করে আপনি সেটা বলবেন নির্দ্বিধায়। কারুর হয়তো বাবা হয়তো নিচু মানের কোনো কাজ করেন, মানে নিচু মানের বলতে আমি বলতে চাইছি যে কেউ হয়তো কোনো গরিব ফ্যামিলি থেকে বিলং করেন, আপনি হয়তো ভাবছেন যে আমি লজ্জায় এখানে বলি কি করে, কোনো নির্দ্বিধায় আপনি সেখানে সেটা বলবেন। বা কারুর বাবা যদি সার্ভিস করে বা প্যারেন্টস যদি, ফ্যামিলি মেম্বার যদি কেউ সার্ভিস করে, আপনি বলবেন, যে যেটা করে সেটাই বলবেন, ওখানে লুকানোর কোনো প্রয়োজন নেই। এবং ওখানে কোনো রকম যে দয়া পাওয়ার জন্য, কারুণ্য পাওয়ার জন্য আপনি বলবেন যে স্যার আমার খাওয়া হয় না বা ফ্যামিলি চলে না, আমার চাকরিটা খুব দরকার, এই ধরনের কোনো রকম অ্যাটিটিউড দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার যতটুকু আপনি ততটুকু জানাবেন, বলবেন যে হ্যাঁ স্যার আমি এই 4জন ফ্যামিলি মেম্বার কি 2জন ফ্যামিলি মেম্বার কি 3জন ফ্যামিলি মেম্বার, আমার মানে যতটুকু ওরা জিজ্ঞেস করবে আপনি ঠিক ততটুকুই উত্তর দেবেন। ওর বাইরে কিছু বাড়িয়ে এক্সট্রা বলার কোনো প্রয়োজন নেই। এতে কিন্তু আপনার মানে ইমেজটা নষ্ট হবে ইন্টারভিউয়ারদের সামনে। আর ওরা কিন্তু বারবার একটা কথা আমি বলছি যে ওরা কিন্তু, আপনি ওখানে কতটা কোশ্চেনের উত্তর দিতে পারছেন বা কোনো সাবজেক্ট থেকে হয়তো কিছু কোশ্চেন করলো, কেউ হয়তো বাংলা অনার্স, তাকে বাংলা অনার্স থেকে কিছু কোশ্চেন করলো, কেউ হয়তো ইতিহাস সাবজেক্ট থেকে কাউকে কোশ্চেন করলো, কাউকে জিওগ্রাফি থেকে কোশ্চেন করলো বা কাউকে সংবিধান থেকে কিছু কোশ্চেন করলো। তো আপনি সাবজেক্টের উত্তর কতটা দিতে পারছেন সেটার থেকে দেখে যে আপনি একটা কোশ্চেন শোনার পর আপনার অ্যাটিটিউডটা কী হচ্ছে, যে আপনি ঘাবড়ে যাচ্ছেন, হে আমি পাচ্ছি না, আপনি কাঁপছেন ভয়ে, এই জিনিসগুলো যেন না হয় ইন্টারভিউ বোর্ডে। একদম মাথা ঠান্ডা রেখে চুপচাপ যতটুকু আপনি জানেন ততটুকু ওদের সামনে অ্যান্সার দিন, ফ্রিলি আপনি একদম ওদের সামনে নিজেকে প্রেজেন্ট করুন। এবং আমি চাইবো, শেষে একটা কথা বলে দিচ্ছি, যে আমি চাইবো যে তোমরা সবাই সফল হও, ভালোভাবে ইন্টারভিউ দাও। এবং আমার এই যে ব্যক্তিগত যে জিনিসগুলো আমি শেয়ার করলাম, এগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থেকেও আরও এই ধরনের কিছু তথ্য কোনো পরীক্ষা রিলেটেড। হ্যাঁ, বর্তমানে আমি কলকাতা পুলিশে নেই, আমি 2 বছর চাকরি করেছি,
2017 আগস্ট মাসে আমি জয়েন করেছিলাম। 2019 সালের আগস্ট মাসেই আমি আবার রিজাইন দিয়ে ওখান থেকে অন্য জবে চলে গেছি। তো বর্তমানে আমিও জব করছি, কিন্তু আমি কোন জবে আছি ওটা নিয়ে আমি আর বলতে চাইছি না। তো পরে কোনো ভিডিওতে অন্য কোনো সময় সুযোগ হলে আমি অবশ্যই বলবো। চ্যানেলটা ফলো করবেন, এই ধরনের ছোটোখাটো চাকরি তথ্য এইসব আমি দিয়ে থাকি। সঙ্গে দেখবেন মাঝে মাঝে কিছু ফানি মজার ভিডিও আমি দিয়ে থাকি, কারণ শুধুমাত্র পড়াশোনা করলে মানুষের ব্রেন ফ্রেশ থাকে না। এই জন্য কিছু মজার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, একটু আনন্দ উপভোগ করার জন্য, ব্যাস এইটুকুই। হ্যাঁ, আরেকটি কথা, এই ইন্টারভিউ বিষয়ে যদি আরও কিছু আপনাদের জানার থাকে, হয়তোবা আমি ভিডিও চলাকালীন হয়তো ভুলে গেছি বা বলা হয়নি, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার। ধন্যবাদ।